সুপ্রভাত আমার দর্শকবৃন্দ। আবার বেশ কিছুদিন পর আমার এই গ্রাম্য পরিবেশের ভ্রমণ। গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য তো বটেই, তবে এবারের আমার গ্রাম ভ্রমণের গল্পটা একটু অ্যাডভেঞ্চারাস। বেশ অনেক কিছু অভিজ্ঞতা সাক্ষী থাকলাম আমার এই ভ্রমণে। ভাবতে পারিনি এরকম হবে, তবে কঠিন পরিস্থিতির মধ্যেও কত সুন্দর দৃশ্য আমি দেখতে পেয়েছি তা আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ আমার ভ্রমণে বেশ কতগুলি গ্রামের ঘটনা রয়েছে। তার মধ্যে পূর্ব বর্ধমান জেলার উদ্ধরণপুর আর ফেরিঘাট পার করে ভাগ্যবন্তপুর, তারপর গোবরা, ফুলবাগান, জুরানপুর ঘাট ও জুরানপুর সতীপীঠ বা কালী মন্দির। উদ্ধরণপুর ফেরি পার করে জুরানপুর কালী মন্দির, এই 10 কিলোমিটার রাস্তা নদীবাঁধের পাশ দিয়ে হেঁটেই গিয়েছিলাম এই প্রখর গরমে। অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল আমাকে, তবে সেসব বাধা পার করে আমি পৌঁছে গিয়েছিলাম। আজকের ভিডিওটা সেই কারণে একটু বড় হয়েছে, তবে আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন গল্পের শুরুটা এখান থেকেই করা যাক। সকাল সকাল বহরমপুর গির্জার মোড় থেকে অটো করে চলেছি এখন খাগড়াঘাট রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। সামনে গঙ্গা নদীর উপর পড়বে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী ব্রিজ। আমাকে আজিমগঞ্জ কাটোয়া শাখার লোকাল ট্রেন ধরতে হবে, আর আমি নামবো গিয়ে গঙ্গাটিকুড়ি স্টেশন। তাই একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। আজ অনেকগুলো গ্রামে যেতে হবে, তাই 7:46-এর ট্রেনটাই ধরবো ঠিক করেছি। খাগড়াঘাট রেলওয়ে স্টেশন। আমার ট্রেন হচ্ছে 7:46। আমাকে যেতে হবে 2 নম্বর প্ল্যাটফর্মে। আর 2 নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার জন্য এই হলো ফুটওভার ব্রিজ, এদিক দিয়ে এখন যাবো। চলুন যাওয়া যাক। আমার ট্রেন চলে এসছে, আর এই ট্রেন একদম ফাঁকাই থাকে, বেশি ভিড় হয় না এসব ট্রেনে। চলুন ওঠা যাক। একদম রাইট টাইমে ট্রেন ছেড়ে দিল। ঘড়িতে এখন বাজে 7:46, না 3 মিনিট লেট ট্রেন। চলুন যাই। ট্রেনে উঠে সেই ছোট্টবেলা শহরটা এখনো রয়ে গিয়েছে, জানলার ধারে জায়গা পাওয়াটা, আর জানলার ধারে বসে বাইরের প্রকৃতিকে দেখা। এক গ্রাম থেকে আরেক গ্রাম, কত গ্রাম পার করে চলে যাচ্ছে এখন। আজ রবিবার, বাড়ির মানুষগুলো আশা করেছিল হয়তো ওদের সঙ্গে কাটাবো দিনটা, কিন্তু অনেক আগে থেকেই গুগল ম্যাপ থেকে প্ল্যান করেছিলাম একবার যাবো এখানে, তাই যাচ্ছি। উত্তরাশি নদীর উপরে এই ব্রিজ, আর সামনের স্টেশন কাজীপাড়া হল্ট। সেই উত্তরাশি নদীর উপরে আমি আগের একটা গ্রামে ভিডিও করেছি, যেখানে উত্তরাশি নদী ও গঙ্গা নদীর মিলন হয়। তাছাড়া ভারী সুন্দর এই গ্রামের পরিবেশ। ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, চাইলে আপনারা দেখে নিতে পারেন। ট্রেন ঢুকছে আবার গঙ্গাটিকুড়ি স্টেশনে, এখানে আমাকে নামতে হবে। চলুন নামি এবার। ট্রেন চলে গেল এখন কাটোয়ার উদ্দেশ্যে। নেমে পড়লাম গঙ্গাটিকুড়ি স্টেশনে। আর এই 2 নম্বর প্ল্যাটফর্ম বা 1 নম্বর প্ল্যাটফর্ম যেটা থাকুক না কেন, সেখান দিয়ে আমাকে যেতে হবে। সোজা রেল লাইন ধরে সোজা যাওয়া যায়। সামনে হচ্ছে উদ্ধরণপুর রোড, ওখানে গিয়ে আমাকে হয় অটো নাহলে টোটো, যে কোনো কিছু একটা করে আমি যাবো এখন উদ্ধরণপুর ফেরিঘাট। চলুন যাওয়া যাক। এই যে সবাই মানুষজন যাচ্ছে, এই রাস্তা দিয়ে যাব। স্টেশন থেকে হাঁটতে হবে মোটামুটি এই 3 থেকে 4 মিনিট মতো, তারপর আপনি ওই উদ্ধরণপুর রোডে ওখানে পৌঁছে যাবেন। সামনে দেখা যাচ্ছে একটা ব্রিজ, ওই যে ব্রিজের আগে হচ্ছে এই রোড, ওই রোডেই যাব। আমার প্ল্যাটফর্মের বাইরে বেরালেও ওখানে অটো টোটো পাওয়া যায়, কিন্তু ওখান থেকে ভাড়াটা অনেক বেশি পড়ে। ওই যে ব্রিজের ওখান থেকেই, রাস্তার মেন রোডের ওপর থেকেই সবাই অলরেডি উদ্ধরণপুর ফেরিঘাট, উদ্ধরণপুর সবাই অলরেডি বলা শুরু করে দিয়েছে। ওই যে ওখানে একটা বাসও দাঁড়িয়ে আছে উদ্ধরণপুর ফেরিঘাট যাওয়ার জন্য, ওটা ধরেও যাওয়া যায়। চলুন দেখি, যেটা সস্তায় হবে সেটাই যাব। এই আমার ডান দিকে এই রাস্তা চলে গেছে সোনারুদ্দি, অট্টহাস, গঙ্গাটিকুড়ি জমিদার বাড়ি, আর ঠিক এবার বাঁ দিকে এই রাস্তায় চলে যাচ্ছে উদ্ধরণপুর ফেরিঘাট।
চলুন যাওয়া যাক। রাস্তাটা একবার দেখুন, দুপাশে পুরো গাছ দিয়ে ঢাকা, দুর্দান্ত লাগছে। এর সিনারি বিউটি কি এর! এই রাস্তা দিয়ে এখন আমি যাব। চলুন আগে দেখি একটা অটো টোটো নিই। টোটো পেয়ে গেলাম একটা, আর আমার উদ্ধারণপুর যাওয়ার জন্য ভাড়া করলো 20 টাকা। রাস্তাটা খুব সুন্দর হবে। এইটাই তো সুন্দর, বাকি সব কষ্ট বুঝলেন। মেন রোডটা আপনি ভালো পাবেন, আর আচ্ছা। যদি একটুখানি পটলাইনে গ্রামের দিকে ঢুকেন হ্যাঁ। সব মনে করতে পাবেন। আচ্ছা আচ্ছা, মানে তারপরে রাস্তা পারে, কিন্তু এই রাস্তাটা তো মানে খুব সুন্দর লাগে, দেখেছি আমি এটা। এটাই রাস্তা তো ভালো ছিল, খারাপ হয়ে যায় নাকি? এটা ভালো, এখান থেকে মানে মেন রোডটা পুরোটাই ভালো। আর যদি আপনি যদি বলেন যে আমি গ্রামের দিকে যাবো, সব কত রাস্তা ভালো, এটা ভালো। এটা তো পুরোটাই খারাপ, ওদিকে আমরা যাই না। ওদিকে রাস্তা মোটামুটি 12টা পর্যন্ত হবে, তারপরে ও আজকে হাটবার, আজকে রায়াতে ভিড় হাটে। বলো। প্রত্যেক রবিবার আর বুধবার এই দুদিন এখানে সকাল 6টা থেকে দুপুর 12টা 12:30 পর্যন্ত এখানে হাট বসে। আর কি সুন্দর লাগে গ্রামে হাট দেখতে। আমরা তো জানতাম যে অন্যান্য কী হয়, অন্যান্য জায়গায় যেমন দেখি হাট দুপুরবেলায় বসে বা সন্ধ্যের সময় গিয়ে শেষ হয়, এখানে সেরকম না। এখানে সকাল থেকে বসে 12:30টার মধ্যে শেষ হয়ে যায়। তো মাছ নিতে না, মোটামুটি 12টা একটা লোক দেখবে। 12টা পর্যন্ত হবে হাটটা, তাই না? তাও যত সময় লোক আছে, আচ্ছা। মানে ও 12টার আগে ভেঙে যাবে, এটা আমি জানি তো। মানে আপনি ওই 11:30 12টার পর হ্যাঁ। এখানে 10টা লোক পাবেন। আচ্ছা। একটু বৃষ্টি হয়েছে, রাস্তাটা কাদা হয়ে গেছে। কেন কাদা হয় না? ওই যে ধান উঠছে সবাই দেখুন। ও আচ্ছা আচ্ছা, ওই এমনি ধানগুলো। গ্রামের মাঝ দিয়ে এই পথ চলা, যেখানে দিগন্তে ভেসে থাকা মেঘ যেন সঙ্গী, যেখানে প্রকৃতি ও শান্তি হাত ধরাধরি করে চলে, যেখানে সময় থেমে থাকে আর আমরা হারিয়ে যাই। আজ আমি এখন সেই পথ ধরে চলেছি, তার পাশ দিয়ে চলে বয়ে চলেছে এক সরু নদী। এখানকার মানুষরা এই নদীকে কান্দর বলে। দেখতে একদম ছোট্ট খালের মতো, অজ নদীর অংশ একটা। বর্ষায় এগুলো সব ভরাট হয়ে যায়। এক এক সময় এইসব গ্রামের শান্তিতে হারিয়ে যেতে ইচ্ছা করে, যেখানে প্রাকৃতিক সৌন্দর্য অমূল্য। এইসব গ্রামের মাঝ দিয়ে এইটুকু যাত্রা, এক অন্যরকম অনুভূতি। রাস্তার পাশে গ্রামের ছোট্ট বাড়িগুলোর মাঝে প্রেম আর শান্তির গল্প, যেখানে সবকিছু এক দৃষ্টিতে দেখা যায়, যেখানে প্রকৃতি যেন ক্যানভাসে আঁকা এক শিল্প। যাক সেসব কথা। গঙ্গাটিকুড়ি স্টেশন থেকে এই উদ্ধারপুর যাওয়ার রাস্তাটাই প্রথমে আপনার মন কেড়ে নেবে, এটুকু বলতে পারি। পারলে আপনারাও একবার আসবেন কখনো, কথা দিলাম খুব ভালো লাগবে এই রাস্তায় আসলে। সোশ্যাল মিডিয়াতে এই ব্রিজটার উল্লেখ অনেকেই করেছে, কোন এক রাজার তৈরি, অনেক পুরনো আমলে। এখন তো প্রায় ধ্বংসপ্রাপ্ত। আর বেশি দূরে নয়, উদ্ধারপুর প্রায় চলে এসেছি। আমার টোটোদা ভাই বলছিল এই উদ্ধারপুরে অনেক কিছু দেখার জায়গা আছে, আছে বেশ কিছু আশ্রমও। তবে গঙ্গা পাড়ের মন্দিরগুলো সব থেকে বেশি আকর্ষণীয়, যেখানে অনেক মানুষের সমাগম হয়। তাই আগে ওগুলো সব ঘুরিয়ে তারপর যাব ফেরিঘাটে, তারপর গঙ্গা পার করে ওপারে ভাগ্যবন্তপুর। সকালে টিফিনটা না হয় গঙ্গার ধারে কাছে কোথাও করে নেব। গঙ্গার পাড়ে ওখানে নাকি খুব সুন্দর কচুরি পাওয়া যায়, সব টোটোদাদের কাছেই জানতে পারলাম। মেন রাস্তা ছেড়ে এবার একদম গ্রামের ভেতরে প্রবেশ করেছি আমরা। আর এই গ্রামের দৃশ্য ভারী সুন্দর। রাস্তা তবু একটু কিছুটা খারাপ হলেও কিন্তু বাকি প্রকৃতির দৃশ্য খুব সুন্দর। কিন্তু আর গ্রামটা দেখুন কি দারুণ লাগছে, তাই না? আর এখান থেকে আমি সোজা যাব উদ্ধারামপুর শ্মশান ঘাট, ওখানে আমাকে টোটো ধাবায় নামিয়ে দেবে এখন।
উদ্ধারণপুর শ্মশানঘাট। এটা দাঁড়িয়ে আছে এখন আমি গঙ্গার ধারে, আর এটা হচ্ছে উদ্ধারণপুর শ্মশানঘাট। আর দূরে যেটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে ভাগ্যবন্তপুর ফেরিঘাট। ওটা তো আমাকে ওই স্নানের উদ্ধারণপুর ফেরিঘাট থেকে ওখান থেকে নৌকা ধরে আমাকে ওপারে যেতে হবে, তারপর ওপার থেকে আমাকে যেতে হবে জুরানপুর বা জুরানপুর কালীবাড়ি। কি অবস্থা শ্মশানঘাটটার, একদমই করুণ অবস্থা। দেখে মনে হচ্ছে কোনো চণ্ডীতলা মন্দির হয়তো হবে এখানে। আর এটা একদম উদ্ধারণপুর স্নানের ঘাটের আগে পড়েছে। আর এই রাস্তার পাশে দেখুন এরকম কত মন্দিরের যাবতীয় সাজ সরঞ্জাম বিক্রি হচ্ছে এখানে। আর এটা হচ্ছে উদ্ধারণপুর ঘাট। এটাই হলো উদ্ধারণপুর 2 নম্বর স্থানের ঘাট। আর এখান থেকে হেঁটে সামনে গেলে উদ্ধারণপুর বাজারের কাছে আছে 1 নম্বর স্থানের ঘাট। সম্ভবত শ্রী চৈতন্য ও গৌরনীতার মন্দির আদলে এই গঙ্গার তীরে এই মন্দির নির্মাণ করা হয়। শ্মশানে শবদাহ করার পর মূলত এই ঘাটে এসে বাকি ক্রিয়াকলাপ করা হয়। তাছাড়া এখানকার স্থানীয় মানুষরাও এখানে স্নান পূজা অর্চনা করতে আসে। বেশ শান্তশীতল পরিবেশ এখানে। নদীর ধারে এই ঘাটে বেশ কিছুক্ষণ বসেছিলাম, বেশ ভালোই লাগছিল, কিন্তু হাতে সময় কম, তাই উঠতে হবে। স্নানের ঘাটের পাশে রয়েছে এই প্রাচীন শিব মন্দির। এখানে অনেকে পূজা অর্চনা করতে আসে স্নানের পরে। এটাই হলো উদ্ধারণপুর বাজার। আর এই বাজারে অনেক মিষ্টির দোকান থেকে শুরু করে খাবার হোটেল এখানে প্রচুর রয়েছে। আর এখন তো সকালবেলা, এখন সব দোকানে এখন ওই কচুরি ডালপুরি সব দোকানেই পাওয়া যাচ্ছে। চলুন আমাকে একটু খেয়ে নিতে হবে। একটা দোকানে ঢুকে পড়ি, যে দেখি কি পাওয়া যায়। এখানে দেখছি কচুরি ভাজছে, চলুন গরম গরম কচুরি খেয়ে নিই দুটো। 4টে কচুরি আর তার সঙ্গে আলু ফুলকপির তরকারি, 24 টাকা। উদ্ধারণপুর বাজারের সামনে এটাই হলো 1 নম্বর স্নানের ঘাট বলে এটাকে। আর ওই যে ওপরে ভাগ্যবন্তপুর ফেরিঘাট। ওটা আমি বেনারস কখনো যাইনি, কিন্তু হরিদ্বার গিয়েছিলাম 2-3 বার। আজই গঙ্গার ধারে পরিবেশটা কিছুটা সেরকমই। এই ঘাটে রয়েছে বুড়িমা কালী মন্দির, তাছাড়া গৌরনীতা শ্রী চৈতন্যর বড় বড় মূর্তি এই ঘাটের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। এটা মূলত স্থানীয় বাসিন্দাদের স্নান ও পূজা অর্চনার ঘাট। উদ্ধারণপুরের 2টো স্নানের ঘাটই বেশ সুন্দর করে সাজানো ও পরিষ্কার পরিচ্ছন্ন। তবে রাতে যদি গঙ্গা আরতির ব্যবস্থা থাকতো তাহলে এই জায়গার মাহাত্ম্যটা আরও বেড়ে যেত। উদ্ধারণপুর স্নানের ঘাটের পাশে এই উদ্ধারণপুর বাজার। গঙ্গাঘাটের পুজো সামগ্রী প্রচুর দোকান রয়েছে এখানে। পথে মাটির এই বাড়িটা দেখতে পেলাম, তবে বাড়ি বলে মনে হচ্ছে না, কোনো ক্লাব হবে হয়তো। যাই হোক, আর এর পাশেই রয়েছে উদ্ধারণপুর ফেরিঘাট, আমাকে সেখানে যেতে হবে। এসে পড়লাম উদ্ধারণপুর ফেরিঘাটের সামনে। আর এখান থেকে 3 টাকা দিয়ে একটা টিকিট করে নিলাম, আর আমি যাব ওপারে ভাগ্যবন্তপুর ফেরিঘাটে। নৌকাটা এপার থেকে প্যাসেঞ্জার নিয়ে ওপারে গিয়েছে, ওপার থেকে এখনো আসেনি, তাই হাতে কিছুটা সময় রয়ে গিয়েছে। তাই গঙ্গার ধারে চুপ করে বসে এই দৃশ্যগুলো দেখছিলাম। নৌকাটা সারায় কাজ চলছে এখানে।
আপনাদের একটা কথা জানিয়ে রাখি, যারা আপনারা দূর থেকে আসবেন তারা থাকবেন কোথায়? সত্যি বলতে গুগলে যে সমস্ত হোটেল দেখাচ্ছে সেগুলো সব খাওয়ার হোটেল, থাকার হোটেল নয় ওগুলো। তবে আমি গত 6 মাস আগে অট্টোয়া সতীপীঠ গিয়েছিলাম। সেখানে থাকার ব্যবস্থা আছে, মাত্র 600 টাকার বিনিময়ে আপনারা এখন থাকতে পারেন স্বামী স্ত্রী মিলে বা ফ্যামিলি নিয়ে। খুব বেশি দূরে না এখান থেকে। চলুন, আমাদের নৌকা এখন ছেড়ে দেবে। গঙ্গা বক্ষের ঠান্ডা হাওয়া খেতে খেতে আর এই মনোরম দৃশ্য উপভোগ করতে করতে ওপারে যায়। এইসব জায়গা ভোরবেলা আসলে কিন্তু আরও সুন্দর লাগবে। নৌকা আমাদের ছেড়ে দিল এখন উদ্ধারামপুর ফেরিঘাট থেকে, আর যাবে এখন ভাগ্যবন্তপুর। চলুন তাহলে এই মনোরম দৃশ্য উপভোগ করতে করতে ভাগ্যবন্তপুর ফেরিঘাটে যদি যাই। নেমে গেলাম এখন ভাগ্যবন্তপুর ফেরিঘাটের সামনে। আর জায়গাটা দেখুন একবার, শুধু কি দারুণ লাগে, তাই না? সত্যি দুর্দান্ত জায়গা। নদীর ফেরিঘাট থেকে এই রাস্তা ধরে সামনে গেলে ওখানে পড়বে টোটো স্ট্যান্ড। চলুন টোটো স্ট্যান্ডে যাওয়া যাক আগে। এটাই হলো ভাগ্যবন্তপুর টোটো স্ট্যান্ড। আর এখান থেকে আপনি জুরানপুর যেতে পারেন, কিন্তু প্যাসেঞ্জার না হলে আপনাকে কিন্তু এখান থেকে নিয়ে যাবে না। আর আপনার ভাড়া পড়তে, আমি যেহেতু একা, আমাকে বলছে 40 টাকা ভাড়া লাগবে। তো আমাকে ফুলবাগান যেতে হবে, তো এখান থেকে ভাড়া বলছে 50 টাকা। জুরানপুর ফুলবাগান অবধি ছেড়ে দেবে। তো আমি ঠিক করলাম না, রাস্তা যতটাই হোক না কেন, এই হচ্ছে নদীর বাঁধ, এই নদীর বাঁধ দিয়ে আমি হেঁটে চলে যাব। চলুন যাই, রাস্তা যতটাই হোক না কেন এই রাস্তা দিয়ে হেঁটে চলে যাব যতদূর যাওয়া যাক। আর প্রকৃতির দৃশ্য তো আছেই, সেই দৃশ্য আমার বেশি ভালো লাগে। তাহলে চলুন এই রাস্তা দিয়েই যাই, যেখানে ঠেকবো সেখানে ঠেকবো, গিয়ে দেখা যাক। তাহলে হাঁটা লাগিয়ে দিলাম, একদম মাটির রাস্তা। আর এইসব রাস্তায় আমার বেশি ভালো লাগে, কারণ এইসব জায়গা দিয়ে গেলে না অনেক কিছু জিনিস দেখতে পাওয়া যায়। যেমন এত সুন্দর গাছগাছালি, পাখির ডাক, খুব সুন্দর লাগে এসব রাস্তা দিয়ে যেতে। কতটা রাস্তা আমি জানি না, তো মনে হচ্ছে অনেকটাই। তো যতটাই হোক অসুবিধা নেই, চলুন যাওয়া যাক। সামনেটা দেখুন একবার, কি দারুণ লাগছে, তাই না? দারুণ প্রকৃতি এখানে। রাস্তার পাশে দেখুন খেজুর গাছে কত খেজুর ধরেছে। এগুলোই পাকবে কদিন পর, তখন হলুদ হয়ে যাবে। রাস্তা দিয়ে যেতে যেতে এরকম অনেক কিছু দেখা যায়, যেগুলো খুব সুন্দর লাগে। সামনে চলুন, আরও দেখাচ্ছি। পথ ভুলে গেছি চলে দূরে, কুয়াশায় তবু আমার ফিরে সব গাছে তাই। আসার শক্তি সামনে যে খেজুর গাছটা আছে ওগুলো তো দেখুন কত খেজুর হয়ে আছে। এরকম প্রকৃতি দেখতে দেখতে যেতে না ভারী সুন্দর লাগে। ট্রেন থেকে তো দেখছিলাম, কিন্তু এখানে গ্রামের মধ্যে দিয়ে এরকম কাঁচা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এরকম দৃশ্য সত্যি দুর্দান্ত। আর যখনই এরকম মেঠো রাস্তা দিয়ে এসেছি না, তখনই এরকম রাস্তার পাশে না প্রচুর আতা গাছ দেখতে পেয়েছি। আতা সিজন তো সব তো শেষ হয়ে গেল, এই যে আতা গাছ, এখন তো আতা ধরে নেই, সব শেষ হয়ে গেছে। চলুন সামনে যাই, অনেক দূর হাঁটতে হবে এখনও। আমরা তো বাড়িতে লাগাই আলাদা করে, নার্সারি থেকে কিনে। এখানে নিজে থেকেই হয়ে রয়েছে,
কি বলুন তো এটা? ওই যে কারি পাতা দিই না, ওই কারি পাতা গাছ এটা। রাস্তার ধারে দেখুন এমনি নিজে থেকেই হয়ে আছে, দেখুন কারি পাতা গাছ কত। সব প্রকৃতিকে খুব সুন্দর করে উপলব্ধি করতে গেলে এরকম অজানা জায়গায় চলে আসতে হবে, তাহলে খুব ভালো লাগবে। আমার তো যখনই সময় সুযোগ পাই আমি এরকম জায়গায় ঘুরতে বেশি ভালোবাসি, তো তাই এরকম জায়গায় চলে আসি। কত পাখি ডাকছে দেখুন এখানে। একটু আগে কোকিল ডাকছিল, এখন এখানে ঘুঘু আরও কত কি পাখি ডাকছে এখানে। আর নির্জন জায়গা তো, খুব সুন্দর লাগছে আওয়াজগুলো। কতটা রাস্তা এখনও কে জানে, এখন অনেকটাই যেতে হবে মনে হচ্ছে। সামনে একটা বড় গাছ দেখছি, অনেকটা রাস্তা হেঁটে এলাম তো একটু বিশ্রাম নেব। ভুল হয়ে গেল শুধু একটাই, আজকে জল আনতেই ভুলে গেছি সঙ্গে নিতে। আর এদিকে যে রাস্তা, কোনো দোকান পাশার তো আছে বলে আমার মনে হয় না। যে এক পাশ দিয়ে গঙ্গা, আসলে এটা বাঁধ, গঙ্গার জল এ অবধি চলে আসে। এই যে এই রাস্তাটা চলে গেছে একদম গঙ্গার দিকে। আর এখানে দেখুন এক মস্ত বড় অশ্বত্থ গাছ। সামনে রাস্তা সামান্য একটু কাদা রয়েছে, তবে সাইড দিয়ে যাওয়ার রাস্তা আছে। চলুন যাই দেখি। ওই পর আবার ইটের রাস্তা আছে একটুখানি, যাতে বর্ষাকালে অসুবিধা না হয় সেই জন্যই পেতে রেখেছে। এই রাস্তা চলে গেছে ফুলবাগান ফেরিঘাট। ওই দিক দিয়ে কি যাওয়া যাবে জুরানপুর? কি করব, নাকি এদিক দিয়ে বেরিয়ে যাব, ঠিক মনস্থির করতে পারছি না। চলুন যাই তো সামনে, দেখা যাক। দুনো করছি একটুখানি, কি করব। আমি তো এলাম এই রাস্তা দিয়ে, আর এদিক দিয়ে গিয়ে কী করবো সেটা ভেবে পাচ্ছি না এখন। দেখি একটু ডিসিশন নিই, একটু দাঁড়িয়ে যায় এখানে। ফুলবাগান ঘাট থেকে কোনো রকম ফেরি সার্ভিস কিন্তু জুরানপুর ঘাট অবধি নেই, কারণ জুরানপুর ঘাটে ফেরি সার্ভিস কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। সেই কারণে এখানে কিছু এখানকার গ্রামের মানুষরা আসছিলেন এখানে, তো ওনারা বললো আপনি এই রাস্তা দিয়ে সোজা চলে যান এই গ্রামের ভেতর, ওখান থেকে টোটো পেয়ে যাবেন, ওখান থেকে টোটো নিয়ে আপনি জুরানপুর চলে যান। ফালতু ফালতু ফুলবাগান ঘাট গিয়ে আপনার কোনো লাভ নেই। তো চলুন এই সামনের রাস্তা দিয়ে যাই। কতটা হাঁটতে হবে এখন জানি না, তবে এখন আর মাটির রাস্তা না, এখন ইটের রাস্তা। এই দেখুন এরকম ইটের রাস্তা, ইট পেরে দেওয়া হয়েছে, তাও ভালো। নাহলে বর্ষাকালে এই রাস্তায় যদি ইট না পাতা হতো তাহলে এখানে কিন্তু ভীষণ কাদা হতো, রাস্তায় হাঁটা চলাচলের প্রচণ্ড অসুবিধা হতো। জায়গাটা কেমন লাগছে বলুন একবার, খুব দারুণ তাই না? প্লিজ একটা লাইক করবেন। ওই দেখুন দূরে একদিকে চাষি ভাইদের ধান কাটার মেশিনে ধান কাটছে, আর একদিকে সেলো মেশিনে জলও দিচ্ছে নতুন ফসল বোনার জন্য। এই রাস্তা দিয়ে এখন আমি এলাম অনেকটা দূরে, আর এই পাশে দেখুন শালের বাগান একটা, আর শালের বাগানের পাশে এ পাশে হচ্ছে বাঁশবাগান। খুব সুন্দর জায়গা কিন্তু। এই রাস্তায় আস্তে আস্তেই সত্যি বলছি এখানে এত খেজুর গাছ এখানে, তাহলে চিন্তা করলে এখানে মনে হয় শীতকালে তাহলে কত খেজুরের রস এখান থেকে হয়। এই যে রাস্তার ডান দিকে বাম দিকে দেখুন কত খেজুর গাছ এখানে, দেখতে পাচ্ছেন? এখনও আমাকে 1 কিলোমিটার মতো হাঁটতে হবে এখান থেকে, তবে গিয়ে আমি টোটো স্ট্যান্ডে গিয়ে পৌঁছাবো, যেখান থেকে আমি জুরানপুর যাওয়ার জন্য টোটো পাবো। চলুন যাওয়া যাক।
রাস্তার দৃশ্য সত্যি দুর্দান্ত। এটা কি গাছ? মেহগুনি নাকি ওরকমই মনে হচ্ছে কিছু। কেন হয় এমন? মনে নেই তোমার হাওয়া বড় বেরঙিন, মারে নয় সহজ পাওয়া তোর মতন আর কাউকে কোনোদিন। হারিয়ে গেলাম ফুরিয়ে। এতটা রাস্তাতে এলাম, এখন জানি না কতটা গিয়ে তারপর দোকান পাশার পাবো। দেখি একটা জলের বোতল তো নিতে হবে অ্যাটলিস্ট, গলা শুকিয়ে যাচ্ছে, রোদে উঠেছে, কিন্তু আবহাওয়া যায় এখানে সেরকম গরম লাগছে না এখনো, বেশ ভালোই মনোরম ওয়েদার। মাঝে মাঝে বড় বড় বট গাছ রয়েছে, অশ্বত্থ গাছ রয়েছে, ওগুলোর ছাওয়া খুব সুন্দর আর খুব ঠান্ডা হাওয়া বইছে ওখানে। ওই জায়গাগুলো মাঝে মাঝে দাঁড়িয়ে নিচ্ছি, আর পথ চলতে কোনো অসুবিধা হয় না। এমনি আমি হাঁটতে ভালোবাসি, এভাবে ঘুরতে ভালোবাসি। রাস্তার সমাপ্তি ঘটলো আর আমি এলাম একটা গ্রামের মধ্যে। এই গ্রাম থেকে আশা করি এবার কোনো যানবাহনের ব্যবস্থা পাবো জুরানপুর যাওয়ার জন্য। গ্রামটার নাম গোবরা। আর দেখি সামনে গেলে দোকানপাট পেলে ওখান থেকে জলের বোতল নেবো একটা। এসে পড়লাম এই গোবরা গ্রামে, আর এখানে লোকালয় আছে, দোকান পাশর আছে বললো। তো এখান থেকে আমাকে আমার যা কিছু কেনাকাটা, জল ফল, যদি খাবার কিছু আরও কিছু কিনি তাহলে আমাকে এখান থেকেই নিতে হবে। এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে আবার পাবে গঙ্গার বাঁধ, ওই দিক দিয়ে হেঁটেও যাওয়া যায় কিন্তু জুরানপুর। আর এদিক দিয়েও যাওয়া যায়, কিন্তু এদিক দিয়ে গাড়ি যাবে, আর ওই দিক দিয়ে গ্রামের মধ্যে দিয়ে। আর এখানে আমার পাশে অনেক গ্রামবাসী রয়েছে, তো ওনারাও একটা টোটোর খোঁজ করছেন, এখন দেখা যাক কি হয়। অবশেষে এক দাদার মোটরসাইকেল করে যাচ্ছি এখন গঙ্গার বাঁধের কাছে এক গ্রামে। সেই গ্রামেই তার বাড়ি, এখান থেকে 1 কিলোমিটার দূরে। তারপর আবার আমাকে নদীর বাঁধের ওপর দিয়ে হেঁটে যেতে হবে। এইটুকু সাহায্যই আমার কাছে এখন অনেক। আর গ্রামটাও দেখুন কত সুন্দর। আমি আসলে টোটো করে আরাম করে জুরানপুর যেতে পারতাম, কিন্তু তাহলে এই সৌন্দর্যগুলো পেতাম না। তাই যে পথ দিয়ে যাবো আমি, আজ সেই পথে প্রাকৃতিক দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করছি। এতক্ষণ তো রাস্তা ভালো ছিল, কিন্তু এখন একদম সরু মাটির রাস্তা। বর্ষাকালে কত কষ্টটাই না হয় এই গ্রামে চলতে গেলে। আচ্ছা, এই দাদার গ্রাম এটাই, আর এখানে দাদার বাড়ি। আর এখানে দাদার সামনে আমাকে নামিয়ে দেবে, তারপর আমাকে আবার হেঁটে যেতে হবে। ঠিক আছে। আমাকে এক দাদার মোটর সাইকেল করে এত দূর এলাম। দাদার বাড়ি এখানে ছিল। গ্রামের পর গ্রাম, একটা দুটো গ্রাম ঘুরতে ঘুরতে পার হচ্ছি, আর একটু একটু করে নিজের গন্তব্যে পৌঁছাচ্ছি। আর দেখি এবার এখানে দেখি কোনো দোকান পাই কিনা, তাহলে কারোর বাড়ি থেকেই জল পেয়ে যাবো, যেহেতু এখানে লোকালয় আছে। আমাকে এই রাস্তা দিয়ে বললো যেভাবে যাচ্ছে রাস্তাটা সেভাবে সোজা চলে যান, আবার দেবে বাঁধ পড়বে, সে বাঁধের ওখান থেকে তারপরে আপনি যাবেন পড়বে মরা শ্মশানঘাট যাবেন। সেইখানে শ্মশানঘাট থেকে ওদিক দিয়ে বাঁধের উপর দিয়ে গেলে জুরানপুর কালীবাড়ি। চলুন যাওয়া যাক। পথ চলতে চলতে এত সুন্দর একটা দৃশ্য দেখে না থমকে দাঁড়িয়ে পড়লাম। যা ফিরে আপন নিড়ে শ্যামল মাটির বনছা না ডালি রহি না কলি अजब गम की आंधी चली उड़ी दुख
की धूल राहों में শুধু মনে মনে পড়ে ডাকি চাহি না খেলিতে খেলা শেষ হয়ে এলো বেলা আর কেন মিছে তোরে বেঁধে রাখি। তখন তো এক বাঁধের উপর দিয়ে এসেছিলাম, তারপর আমাকে আবার এই বাঁধের উপর দিয়ে হেঁটে যেতে হবে এখন। আর এই জায়গাটাও কিন্তু খুব শান্ত, নিরিবিলি, খুব সুন্দর জায়গা। দুটো গ্রাম পার করে এলাম, আমার ডান দিকেও বেশ কিছু বসত বাড়ি রয়েছে গ্রামের। আর এই বাঁধের উপর দিয়ে আমাকে যেতে হবে এখন জুরানপুর ফেরিঘাট বা জুরানপুর শ্মশান ঘাট যেটা। তারপর সেখানে আবার বাঁধের পাশ দিয়ে আমি যাব জুরানপুর সতীপীঠ। চলুন যাওয়া যাক। জায়গাটা সত্যি বলতে ভীষণ শান্ত শিষ্ট, নির্জন নিরিবিলি জায়গা। আর গরমকালে বেড়াতে আসলে না, সত্যি বলতে এসব জায়গায় বেড়ানোই বেশি ভালো লাগে। জায়গাটা দেখুন একবার। এখন তো আমি যাচ্ছি বাঁধের উপর দিয়ে, আর দূরে দেখুন গঙ্গার চারপাশে পুরো বাবলার জঙ্গল হয়ে রয়েছে। খুব সুন্দর লাগছে দৃশ্যটা। হাওয়া দিচ্ছে খুব সুন্দর একটা, আর রোদটা উঠেছে, কিন্তু কি জানি কেন গরম নাই। কালকে তো ভীষণ বৃষ্টি হয়েছিল বহরমপুরে, আর যেহেতু এখানে পাশে গঙ্গা রয়েছে সেই জন্য একটা সুন্দর ঠান্ডা হাওয়া বইছে কিন্তু। আর পরিবেশ তো কী আর বলবো, মানে ভাষায় বর্ণনা করা মুশকিল, এত সুন্দর জায়গা। এতটা রাস্তাতে এলাম, এবার রাস্তাটা দুভাগে ভাগ হয়ে যাচ্ছে। একটা চলে যাচ্ছে এরকম বাঁ দিকে, এইখানে উঠে যাচ্ছে, আর একটা রাস্তা চলে যাচ্ছে ডান দিকে, এই দিকে। তো এখন বুঝতে পারছি না আমি কোন দিকে যাব, এই দিকে নাকি ওই দিকে। ওখানে একজন চাষি ভাই জমিতে কাজ করছে, দেখি ওনাকে জিজ্ঞাসা করে কি বলে। দাদা বলল যে বাঁ দিক দিয়ে যেতে, মানে এই দিক দিয়ে। তাহলে চলুন এদিক দিয়ে যাওয়া যাক। আর এতক্ষণ একটু কংক্রিটের রাস্তা ছিল, এবার রাস্তা সম্পূর্ণ মাটির। চলুন যাওয়া যাক এই মাটির রাস্তা দিয়ে। যাই হোক, রাস্তা তো বলে দিলেন একজন আমাকে, আর আমি এখন সেই রাস্তা দিয়ে যাচ্ছি। একদম কাঁচা মাটির রাস্তায় দেখুন পিছনে আমার এরকমই রাস্তা, এই রাস্তা দিয়ে চলেছি এখন। আর যাব জুরানপুর শ্মশান ঘাট, তারপর দেখা যাক ওখান থেকে কী করে যাই। আর এই যে পাশ দিয়ে বয়ে গেছে গঙ্গা নদী, আর এই হচ্ছে আমার রাস্তা। চলুন যাক ওকে। আর এখান থেকে সিনারিটা কি দারুণ লাগছে দেখুন একবার, দুর্দান্ত। আর হ্যাঁ, ওই যে আপনাদের যেটা বলেছিলাম শ্রী হরিপুর চর, দেখুন গঙ্গার মাঝখানে পড়ে আছে, এই সেই শ্রী হরিপুর চর। ওপাশে চরের মধ্যে কিছু চাষবাস হয়েছে, কিন্তু এমনি কোনো মানুষজন দেখা যাচ্ছে না। এটাই হলো শ্রী হরিপুর চর বলে, যেটা গুগল ম্যাপে আপনি যদি লেখেন শ্রী হরিপুর চর, তাহলে আপনাকে এটা দেখাবে এই জায়গাটা। এটা গঙ্গার মাঝখানে রয়ে গেছে এখানে। জল তো পেয়েছি, চলুন জলটা খেয়ে নিই একটু। এখন অনেকটা রাস্তা হাঁটতে হবে। চলুন যাওয়া যাক আবার। তুমি ভরে নিও বাসি ও গো
এই যে গঙ্গাটা এসছে ওই দিক থেকে, আর এই যে মাঝখান থেকে চরটা শুরু হয়েছে এখান থেকে বোঝা যাচ্ছে ভালো জিনিসটা। চরের উপাস দিয়ে গঙ্গাটা উপাস দিয়ে চলে গেছে একটা, এপাশ দিয়ে একটা চলে গেছে, মাঝখানে চরটা পড়ে আছে। এখান থেকে এটা ভালো বোঝা যাচ্ছে সব থেকে। রাস্তা এখন বলতে খুবই সরু, আর মাঝখান দিয়ে জঙ্গল, একটু সাবধানে এসব রাস্তা দিয়ে একটু পা ফেলে যাওয়া ভালো। একটু আগে একটা গুইসাপ রাস্তা ক্রস করলো, হঠাৎ করে চলে এসেছিলো, ভয় পেয়ে গেছিলাম। চলুন যাই। একটু করে হাঁটছি আর একটু করে দাঁড়িয়ে করছি মাঝে মধ্যে। আসলে রাস্তাটা অনেকটাই, আর রাস্তা বলতে এখন জঙ্গলটা হয়ে গেছে বেশি, রাস্তা হয়ে গেছে খুব সরু। এই দেখুন আমার পিছনে দেখতে পাচ্ছেন কতটুকু রাস্তা সরু, আর দুপাশে জঙ্গল। এদিকেও তাই, এখন যেদিকে আমি যাব সেদিকটাও তাই। আর ওই গঙ্গাটাকে ভারী সুন্দর লাগছে এখান থেকে দেখতে। খুব সুন্দর লাগছে, আর এত সুন্দর পাখির ডাক না এখানে, একদম শান্ত শিষ্ট জায়গা, একদম কোথাও কোনো মানুষজন নাই এখানে। সেই তখনই যা দেখেছিলাম মানুষের দেখা বাঁধে উঠতে, তারপর আর কেউ নাই এই রাস্তায়, শুধু আমি, প্রাকৃতিক পরিবেশ, গাছগাছালি আর বিভিন্ন ধরনের পাখি। এখানে অনেক দেখছি প্যাথেলিয়ামের গাছ রয়েছে অনেক। এইগুলো গাছ কিন্তু ভালো না, এগুলো ভীষণ অসুখ ছড়ায়। যত সামনে এগোচ্ছি রাস্তা তত সরু হচ্ছে, আর জঙ্গল বেশি হচ্ছে এখানে। কাশফুলেরই গাছা হয়তো এগুলো সব, সাবধানে পা ফেলে যেতে হবে। আর এই পাশে কাটা কাটা গাছ আছে কিছু, গায়ে ঠেকলে কেটে যাচ্ছে ঠিকমতো। এমনি ভালো, সবই সুন্দর, জাস্ট সাবধানে পা ফেলে চলা আর একটু সতর্ক হয়ে যাওয়া, আর কিছুই না। কতটা রাস্তা এসছি বুঝতে পারছি না, এখনও কত রাস্তা যেতে হবে সেটাও বুঝতে পারছি না, শুধু হেঁটেই যাচ্ছি শুধু। দেখা যাক কখন পৌঁছাই। এইবার এখান থেকে দেখুন শ্রীহরিপুর চরটা একদম পরিষ্কার আর ভালোভাবে বোঝা যাচ্ছে এখান থেকে। চলুন এই রাস্তা দিয়ে যাই, গিয়ে একদম গঙ্গার ধারে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, আরও সুন্দর লাগবে ওখান থেকে দেখতে। শ্রীচর হরিপুর। এটাই হলো শ্রীচর হরিপুর। গুগল ম্যাপে এটাকে দেখাচ্ছিল। গঙ্গাটা ওই দিক দিয়ে একটা বেরিয়ে গেছে ওই সাইড দিয়ে, আর এই সাইড দিয়ে বেরিয়ে গেছে, মাঝখানে এই চর হরিপুরের চরটা রয়ে গেছে। চলুন আবার তো হাঁটতে যেতে হবে, যাওয়া যাক। অবশেষে কাঁচামাটির রাস্তা শেষ হলো, আর সামনে দিয়ে এটা চলে যাচ্ছে যে বাঁধটা, এটা চলে যাচ্ছে হচ্ছে জুরানপুর কালীবাড়ি সতীপীঠ যেটা সেই দিকে, আর আমার বাঁ দিকে এটা চলে যাচ্ছে জুরানপুর শ্মশানঘাট। আর এই পিচের রাস্তা দিয়েও সোজা গেলে একটা মোড়ে মাথা পড়বে, সেখান থেকে টোটো করে জুরানপুর কালীবাড়ি যাওয়া যায়। তো আমি ভাবছি একবার এত দূর এলাম যখন, এবার শ্মশানঘাটটা ঘুরে নিই। চলুন আপনারা দেখিয়ে নিয়ে আসি কেমন জায়গাটা। আমি প্রথমে ভেবে পাচ্ছিলাম না শ্মশানঘাটের রাস্তাটা কেমন হবে, পরে দেখছি না এরকম পিচটা হয়তো ফেলা নেই, কিন্তু ছোটো ছোটো পাথর যেগুলো সেগুলো ফেলা রয়েছে। রাস্তা ভালো, খারাপ না। পিচটা দেওয়া হয়নি এখনও, পিচটা দিলেই হয়তো একদম ঠিক হয়ে যাবে। তবে শ্মশানঘাটের অবস্থা কি চলুন, সেটা তো না দেখলে বোঝা যাবে না, গিয়ে দেখে আসি। এই হলো জুরানপুর শ্মশানঘাট, একদম গঙ্গার ধারে, জাস্ট নামেই শ্মশানঘাট। আর এখানকার যে ব্যবস্থাপনা খুবই জঘন্য। দেখলাম সামনে যে ঘরগুলো আছে, বা এখানে যারা মরাপুরাতে আসেন বা দাহ করতে আসেন, সেই ব্যবস্থা খুবই খারাপ। চলুন দেখাচ্ছি। মানে ওখানে যে ঘরগুলো রয়েছে সেই ঘরগুলোতে গাছপালাতে পুরো ঢেকে রয়েছে, কোনো পরিষ্কার পরিচ্ছন্ন বা ব্যবস্থা কিছু নাই। তো সাধারণ মানুষের কাছে শুনলাম যে এখন
খুব কম লোকই আসে এখানে এই দাহ করার জন্য। একটা দোকানপাট কিচ্ছু নাই, খুব কমই লোকে আসে এখানে। চলুন যাওয়া যাক। ওই যে একটা ঘর, আর এই যে একটা ঘর, এখানে পায়খানা বাথরুম মনে ছিল। সব লতানো গাছগুলো তো সব জড়িয়ে ভরে আছে, দেখে মনে হচ্ছে না সত্যি ভূতেরই জায়গা এটা, ভূতেই বাস করে এখানে। আর জল তেষ্টা পেয়েছিল একটু, দেখলাম এখানে কোনো ব্যবস্থাই নেই। চলুন যাই। এই দেখুন কি অবস্থা, দেখেছেন? এই হচ্ছে জুরানপুর শ্মশান ঘাট। ভূত ছাড়া কিছু নাই। চলুন যাই। যে রাস্তা দিয়ে এসেছিলাম এই রাস্তা দিয়ে আমি আবার যেতে হবে। যাবো এখন জুরানপুর কালীবাড়ি। করবো এই রাস্তা দিয়ে সোজা যাব, নাকি এ পাশে বাঁধের উপর দিয়েই চলে যাব? না থাক, বাঁধের উপর দিয়ে যাই। কারণ এই রাস্তা দিয়ে গেলে তো অনেকটা যাওয়ার পর হয়তো টোটো পাবো, কিন্তু সেই সৌন্দর্য হয়তো পাবো না। চলুন বাঁধের উপর দিয়ে যাই। সামনে শিয়াল দেখতে পাচ্ছেন দূরে, ওই দেখুন দূরে, ওই দেখুন শিয়াল। চলে গেল দেখে। এই যে আরেকটা উঁকি মারছিল, ঢুকে গেল। বাবা কতগুলো বসে আছে, যাওয়া কি ঠিক হবে? অনেক কটাই শিয়াল ছিল, কিন্তু ওখানে 3 থেকে 4টে ছিল। আমি ভাবছিলাম একা তো, যদি কেমন ভয় ভয় লাগছিল। তারপর দেখলাম না, সাহস নিয়ে চলেই যাই। এত রাস্তা এলাম, আবার কতটা ফেরত যাব, তার জন্য সাহস করে এগিয়ে গেলাম। না যাই, কিছু করবে না। তারপর দেখলাম রাস্তার পাশে একটা সাইকেল লাগানো, আর নিশ্চয়ই সাইকেল যখন আছে তখন কেউ না কেউ তো থাকবেই ওখানে। আবার কি, চলুন যাওয়া যাক। এই শ্মশান ঘাট থেকে এখন এই জুরানপুর সতীপীঠ যাওয়ার এই বাঁধের এই রাস্তা। দুপুরবেলা অনেক হয়ে গেছে, এখন 1টা বেজে গেছে প্রায়। সূর্যটা একদম মাথার উপরে ফুটছে তখন, ওই জন্য গরমটা বেশি লাগছে। একটু আগে যেটা হাওয়া দিচ্ছিল, হাওয়াটাও নাই এখন আর। কিন্তু বড় বড় গাছগুলো এবার একটু আছে বলে তাও এখন একটু ছাওয়া লাগবে। এই দেখুন একটা বড় গাছ, এই বড় গাছের নিচে একটু দাঁড়িয়ে নি। অনেকটা রাস্তা হাঁটা, সেই ভাগ্যবন্তপুর ফেরিঘাট থেকে এই জুরানপুর কালীবাড়ি অবধি আপনি ধরে নিন প্রায় 10 কিলোমিটার তো মোটামুটি হবে সব মিলিয়ে, আমার যা মনে হচ্ছে। যেহেতু আমি বাঁধের ওপর দিয়েই টোটাল রাস্তাটা এসেছি, তাই আপনারা যারা এই দিককার লোক আছেন বা এই জুরানপুরের দিকের, যদি কেউ আমার চ্যানেলটা দেখেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে আমাকে কতটা পথ আসতে হয়েছে হেঁটে হেঁটে। আর এই জুরানপুর শ্মশানঘাট থেকে হেঁটে বাঁধের উপর দিয়ে আমি এখন যাচ্ছি জুরানপুর সতীপীঠ বা জুরানপুর কালীবাড়ি। চলুন যাওয়া যাক। আর সামনের দৃশ্য তো সত্যি সুন্দর। আকাশে আকাশে ফিরে ফিরে আপন নিড়ে, শ্যামল মাটির বনছা না ডালি রহি না কলি, अजब हम की आंधी। একটু একটু করে যাচ্ছি, আর মাঝে মধ্যে এরকম কোনো বড় বড় গাছপালা দেখলে তার নিচে দাঁড়িয়ে একটু করে রেস্ট নিচ্ছি। ওই যে ওই রাস্তা দিয়ে এলাম এখন আমি, আর আমি সামনে এখন আমাকে যেতে হবে। সামনে কিছু লোকজন দেখছি, কিছু রাখাল ছেলেরাও আছে ওখানে, গরু মোষ নিয়ে আসছে। ওই রাখাল দাদা ভাই বললো আর বেশি দূর নয়, এতটা রাস্তা এসছেন আপনি সে ভাগ্যবন্তপুর থেকে? আমি বললাম হ্যাঁ,
ওই বাঁধ দিয়ে সবাই রাস্তাটায় পুরোটাই চলে এসেছি। বলছি বাবা এতটা হেঁটে চলে আসলেন, কী করবো বলছি আমরা কত দূর আর, বললো আর একটুখানি। এই জায়গাটা বেশ ছায়া আছে। আমাদের অফিসের কলিগ মিঠুন মণ্ডল, ও বলেছিল এই বাঁধ দিয়ে যাবেন, দেখবেন খুব সুন্দর পরিবেশটা। সত্যি তাই, বর্ষাকালে হয়তো খুব কাদা হবে, কিন্তু এমনি খুব সুন্দর জায়গা। আর বেশি দূর নাই বললো, আর এই সোজা গিয়েই আরেকটু গেলে পিচের রাস্তা পড়বে, তারই ডান দিকে হচ্ছে জুরানপুর সতীপীঠ। এই জায়গাটা দেখুন কি সুন্দর, কত খেজুর গাছ এখানে পরপর সব রয়ে গেছে এখানে। দারুণ লাগছে দেখতে জায়গাটা। একটা ফটো তুলে নিই। ঢুসাবে না তো? আচ্ছা ঠিক আছে। বলছি জুরানপুর কালীবাড়িটা কত দূর আর সামনেই? ও ঠিক আছে। হ্যাঁ রাস্তা পুরো গাঢ় হয়ে গেল আমার। অনেকটাই চলে এসেছি, আর একটু গেলেই হয়ে যাবে, পৌঁছে যাব। চলুন যাওয়া যাক। এই দেখুন রাস্তায় যেতে যেতে মাঝে মাঝে এরকম বট গাছ পড়ছে। এটা বেশ পুরনো। চলুন যাওয়া যাক। এখানে পরপর অনেক কটাই অশ্বত্থ গাছ রয়েছে, তাই ছাওয়া বেশি রাস্তাটার। এইগুলোই তো গ্রামের প্রকৃতি, তাই না? মাঠের মাঝখানে দেখুন এই যারা চাষি ভাই রয়েছে তারা তো মাঠে কাজ করে, এবং ওদের হয়তো শস্য, তারপরে হয়তো ওখানে টিউবওয়েল, কল, শ্যালো মেশিন, এগুলো সব ওখান থেকে হয়তো পরিচালনা করে। এরকম সবুজ মাঠের মধ্যে হঠাৎ করে একটা ঘর দেখলে না বেশ সুন্দর লাগে। কিন্তু এই যে জুরানপুর সতীপীঠের সামনে চলে এসেছি, দেখি এবার কোনটা দিয়ে ঢোকা যায়, ঢোকার রাস্তা কোনটা জিজ্ঞাসা করি সবাইকে একটু। এই সেই জুরানপুর সতীপীঠ বা জুরানপুর কালী মন্দির। এটা বাইরের দিক থেকে দেখাচ্ছি এখন আপনাদের, এখনও ভেতরে এখন আমি প্রবেশ করিনি। ওই সামনে যে তরুণ, সেই তরুণের ভেতর দিয়েই আমরা এখানে প্রবেশ করতে পারবো, ওখান দিয়েই রাস্তার ব্যবস্থা আছে। এটি হলো জুরানপুর সতীপীঠ, যা ভারতের 51 সতীপীঠের অন্যতম। দক্ষ যজ্ঞের পর সতীর কপাল নাকি এখানেই পড়েছিল। প্রত্যেক মঙ্গলবার ও শনিবার এখানেই ভক্তদের ভিড় সব থেকে বেশি হয়। অটোয়া সতীপীঠ যেমন অনেকটা বড় জায়গা নিয়ে তৈরি, তেমনি এই স্থানটিও অনেক বড় জায়গা জুড়ে অবস্থিত। আগে এই সতীপীঠ থেকে একটা সুড়ঙ্গ ছিল, যা কিনা ভাগীরথী নদী পর্যন্ত বিস্তৃত ছিল। অনেক সাধু বিপ্লবীরা নাকি সেখানে আশ্রয় নিয়েছিলেন। আজও সেই সুড়ঙ্গ বর্তমান রয়েছে সেখানে, তা আপনাদের পরে দেখাচ্ছি। এখনও এই সতীপীঠে পশু বলি প্রথা চালিত রয়েছে, তবে আমার মতে সেটা বন্ধ হওয়া উচিত। ওই যে বিশাল বড় একটা বটগাছ,
তার নিচে বিরাজ করেছে মহাদেবী, আর তিনি এখানে প্রস্তর খণ্ডরূপে পূজিত হন। কথিত আছে এখানে প্রার্থনা করলে নাকি 1 মাসের মধ্যে সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। তাছাড়া অনেক দুরারোগ্য অসুখও সেরে যায় এই সতীপীঠে প্রার্থনা করলে। প্রতি বছর মাঘী পূর্ণিমায় 3 দিনব্যাপী এই গোটা জায়গা জুড়ে বিরাট মেলা বসে। এই যে আমার পাশে এটাই হলো জুরানপুর সতীপীঠ বা জুরানপুর কালীপীঠ বলতে পারেন এটাকে। তো এটা বিশাল এলাকা নিয়ে তৈরি। আর এই দেখুন এখানে এখন কত কৃষ্ণচূড়া ফুল ফুটেছে, আর পরিবেশটা পুরো পাল্টে গেছে। আর এখানে কিন্তু প্রতিদিন ভোগ প্রসাদের ব্যবস্থা আছে। তবে আপনারা যদি 2-4 জন হন তাহলে কিন্তু আপনার সকালে ওই 12:30টার মধ্যে আপনাকে আসতে হবে। আর যদি 2-4 জনের বেশি হন তাহলে আগের দিন আপনাকে ফোন করে জানাতে হবে। ফোন আমি এই স্ক্রিনে দিয়ে দিলাম এখন আপনাদেরকে। এই নাম্বারে ফোন করে আপনারা আগের দিন ফোন করবেন। আর প্রসাদের মূল্য হচ্ছে 75 টাকা জনপ্রতি। আর সে মূল্যটা আপনাকে দিতে হবে এখানে এসে, ঠিক আছে? জুরানপুর সতীপীঠের মধ্যে রয়েছে এই সুন্দর একটা পুষ্করিণী। আর যে সুড়ঙ্গটার কথা বলেছিলাম, যেটা ভাগীরথী নদী অবধি বিস্তৃত ছিল, এই হচ্ছে সেই সুড়ঙ্গ। এই মহিলারা এখানকার স্থানীয় বাসিন্দা এবং মন্দিরের তত্ত্বাবধানও ইনারাই করেন বেশি। এই হলো জুরানপুর। আর আমি মন্দিরের এখান থেকেই একটা টোটো রিজার্ভ করে নিলাম। আমি যাবো এখান থেকে নিমতলা অবধি। আবার নিমতলা থেকে দেবগ্রাম যাওয়ার জন্য, স্টেশন যাওয়ার জন্য আমি বাস পেয়ে যাব, যেগুলো কাটোয়াঘাট হয়ে আসছে। তাহলে চলুন যাওয়া যাক। আজকের ভিডিওটি এ পর্যন্তই। জানি ভিডিওটা একটু বড় হয়ে গেছে, সেই কারণে আমি ক্ষমা প্রার্থী। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই।